প্রথমে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। জন্মদিনে বাংলাদেশে এসে কেমন লাগছে? সব দিকেই আছি আমরা। ধন্যবাদ। আচ্ছা, আমার যে জন্মদিনের দিন ঢাকা আসা হবে এটা আমার প্রথমে ঠিক ছিল না, কিন্তু যে মূলত যে কারণে আমার এবারে ঢাকা আসা, ঢাকা আগমন, সেই কারণটা জন্যে আমার শিডিউল আজকের দিনটা ছাড়া আর কিছু পারমিট করছিল না। সেই কারণে সিদ্ধান্ত নিয়ে যে 27 তারিখই যাব, এবং তাতে 27 তারিখ কলকাতার জন্মদিনের দিন কলকাতার ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকে, সেটা ঢাকাই হবে। সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ। তো খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে, এবং এত মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনারা সকলে জানাচ্ছেন, এবং এত উষ্ণভাবে জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সেটা পেয়ে সেটা জেনে সেই অভিনন্দন গায়ে মেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আজব কারখানায় আপনি একজন রকস্টার ক্যারেক্টারে ভূমিকা পালন করছেন, এবং আমরা জানি যে আপনার একটা ব্যান্ডও ছিল এক সময়, তো এটা কতটা হেল্প করেছে এবং যুক্ত হওয়ার ঘটনাটি? আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি, সেটা নিঃসন্দেহে হেল্প করেছে। আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে, সেগুলি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল। আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে এখানে অনেকেই বা সকলেই হয়তো চেনেন, আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই। তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি। তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি। তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে। হ্যাঁ, ঠিক, আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি, তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। যে দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। মিউজিক্যাল ফিল্ম বাংলাদেশে খুব কম হয়। আপনি আগেও একটা করেছেন 033 নামে, আবার এখন আজব কারখানা আসছে। আসলে বাংলা চলচ্চিত্রে মিউজিক্যাল ফিল্ম আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা যেটা বলছেন যে শেকড়ের একটা সন্ধান করা, আমাদের বাংলা গানে তো অনেক ঐতিহ্যবাহী শেকড় রয়েছে, তো এগুলো কতটা ইম্পর্টেন্ট আসলে অডিয়েন্সের জন্য? মিউজিক্যাল ফিল্ম আলাদা করে না একটু বলা মুশকিল, বিকজ মিউজিক্যাল ফিল্ম আমাদের বাণিজ্যিক ছবিতে তো গান থাকে, মানে প্রবল গান থাকে, প্রচুর গান থাকে, এবং সেগুলি খুব জনপ্রিয় হয়। সো সেগুলিকে আপনি মিউজিক্যাল ফিল্ম বলবেন না কোন যুক্তিতে, সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আজব কারখানাতে যে ধরনের গান বাজনা নিয়ে আমরা যে অন্বেষণটা করার চেষ্টা করেছি, সেইটা হয়তো হট করে 5টা ছবিতে থাকে না। এখন গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে, কেননা এটা তো আমাদের যে গান বাজনাগুলো নিয়ে চর্চা আজব কারখানায় আমরা দেখব, সেই ফর্মগুলো, সেই আঙ্গিকগুলো, লোকায়ত গানের সেই আঙ্গিকগুলোই হচ্ছে আমাদের, সেগুলোই আমরা, কিন্তু সেগুলোই আমাদের তৈরি করে আর কি। আমরা যে মানুষ, বাঙালি হিসেবে যে আমরা যে মানুষ, যে ব্যক্তিবিশেষ, আমরা ব্যক্তিবিশেষ তো কেউ আচমকা একদিন জন্মাই না একটা পৃথিবীতে, উদ্ভিদে মানে হঠাৎ করে তো একদিন, তার পেছনে তো তার একটা লেগাসি থাকে, একটা ইতিহাস থাকে, আমাদের সমাজের একটা এভলিউশন থাকে। তো সেই সবটার থেকেই কিন্তু আমরা জন্মাই। তো সেইটা বিচার করলে দেখতে গেলে কিন্তু আমাদের শিকড়গুলো সব এই গান বাজনাতে বাঁধা আছে। তো সেগুলো নিয়ে যখন কাজ যদি হয়, সেটা যে গুরুত্বপূর্ণ এটা তো বলাই বাহুল্য। এবং এর আগে আপনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রটায় অভিনয় করতে যে সবচেয়ে কোন ব্যাপারটাকে বেশি চ্যালেঞ্জ মনে হয়েছে?
একটা জায়গা আছে, বাট সেটা না আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে যে সেটা বললে পরে ছবিটির নির্যাসটি পুরোপুরি বলে দেওয়া হবে। মানে একটা জায়গা আছে, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ছবিটির, যেটা আমি সহজ করে এইটুকু বলি যে একজন শিল্পী, বিশেষ করে একজন সঙ্গীত শিল্পী, আমি বিশ্বাস করি সঙ্গীত সব থেকে বায়বীয় একটি শিল্প মাধ্যম, মানে যাকে আমরা ইংরেজিতে যদি বলি, আমি ইংরেজিতে বলবো সব থেকে অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম, বিকজ সঙ্গীতকে ধরা যায় না, সঙ্গীত হাওয়ায় ভেসে থাকে। তো সঙ্গীত নিয়ে যাদের কাজ, যে কোনো ধারার সঙ্গীত নিয়ে যাদের কাজ, তারা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা হন। তাদের জীবনে যখন খুব জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা ঘটে, আমি বিশ্বাস করি যে সঙ্গীত শিল্পীরা সব থেকে ভালনারেবল হন, সব থেকে নরম মনের হন। কাজে তাদের ওপর দিয়ে একটা ছোট ঝড়ও কিন্তু তাদেরকে অনেক বড় একটা পরিবর্তন তাদের জীবনে বা তাদের মানসিকতায় নিয়ে আসতে পারে। সেরকম একটি জিনিস আছে এই ছবিতে। সেই জায়গাটা ধরতে গিয়ে আমার মতো একটি খুব র্যাশনাল মানুষের, আর কি আমার মতো একটা খুব মানে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করা একজন মানুষের, সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছিল। যে চ্যালেঞ্জটা আমি একজন অভিনেতা হিসেবে এনজয় করেছি, যার কারণ এই চ্যালেঞ্জগুলোর জন্যই তো আমরা এই কাজটা করি। চ্যালেঞ্জ আমারই মতো দেখতে, আমারই মতো ঘুরে বেড়ায়, আমারই মতো কথা বলে, এরম চরিত্র যদি দিনের পর দিন ধরে করে যায়, তাহলে তো সেটার তো আর কোনো মানে একটা পয়েন্টের পর সেটা আর যথেষ্ট উত্তেজিত বা যথেষ্ট অনুপ্রাণিত করে না। গৌতম বাবু লালন সিনেমায় অভিনয় করতে যে বোমবাদা বেশি স্যাক্রিফাইস করেছেন, উনি নাকেও থেকেছেন। তো এক্ষেত্রে এই চরিত্রের জন্য আসলে কিভাবে বাবা, এরকম অভিজ্ঞতা আমাদেরও হয়েছে এই ছবিতে। শবনমকে জিজ্ঞেস করুন, সবটা হয়তো শবনম বলবে না, কিন্তু কিছু অভিজ্ঞতা এরকম হয়েছে। আমরা যে রিমোট প্রান্তে গিয়ে শ্যুট করেছি, যেখানে যেখানে মাঠে ঘাটে কাদায় জলে বৃষ্টিতে, এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা, ইনফ্যাক্ট বিরাট না মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবিতে, তারা কিন্তু কেউ অভিনেতা নন, তারা অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী, এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী। তারা কেউ কেন্দুয়ার অভ্যন্তরে একেবারে ভিতরে, কেউ হয়তো ঘাটু গান করেন, কেউ জারি গান, হ্যাঁ। তো এবারে তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে দৃশ্যায়ন, তাদের সঙ্গে অভিনয়, এটা করতে গিয়ে আমার যে সব থেকে যেটা আমার পাওনা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যারা অভিনেতা, আমরা যারা সিনেমা করি, আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য, কিন্তু তা আসলে নয়। সাধারণ মানুষ যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে। তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শুট করা আমার জন্য। বাংলাদেশে আগেও কাজ করেছেন ভুবন মাঝিতে, শনিবার বিকেলে, এখন আজব কারখানা, পশ্চিমবঙ্গে তো কাজ করছেন দীর্ঘ সময় ধরে। তো বাংলাদেশের সাথে মানে সিনেমার ক্ষেত্রে কি পার্থক্য দেখেন পশ্চিমবঙ্গের সাথে, বেসিক কোন বিষয়গুলো দেখেন? আমি বারবারই বলি যে দুরকম, আমি প্রথমে বলি যে প্রচুর মিল আছে। ফার্স্টলি অনেক 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 মিল, আবার কিছু কিছু অমিলও আছে। যেরকম ধরুন মিলের জায়গাগুলো আমি বলছিলাম, সবাই জানি কম বেশি। অমিলের জায়গাটা হচ্ছে, বা আমি যেহেতু পার্থক্যের কথা জিজ্ঞেস করলেন সেজন্য বলছি, পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরনো, বা হয়তো আরও অনেক দিন ধরে কাজ করছেন, সেজন্য হয়তো আরেকটু আঁটো সাঁটো, আরেকটু গোছানো। কিন্তু বাংলাদেশ বিশেষ করে গত 5-6 বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে, সেটা আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরও অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয়, মৌলিকত্বের জায়গা থেকে।
এবং আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত 2-3 বছর। আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবিকে যেভাবে মানে সমর্থন করছেন, কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য। বাংলাদেশের কাদের কাজ দেখা হয় বা কাদের কাজ ভালো লাগে এরকম দু একটা নাম বলা যায়? অধিকাংশ লোকই চেনা, অধিকাংশ মানুষই চেনা। আমি মানে কার কথা বলবো, আমি যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে, জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে। জয়া দুদিকেই এত যে পরিমাণে কাজ করেন, সেই কারণে একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে, তার একটি কাজ আমি দেখলাম সাম্প্রতিক সময় ওর নাম হচ্ছে ফারিন, ইয়েস, তাসনিয়া ফারিন, ইয়েস, ওকে। ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা পুরস্কারও পেল। সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না, এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে করজোড়ে অনুরোধ। এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক। মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক অ্যান্ড আমি মুখে থাকবো ওনাকে মানে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য। পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের একটু শুনতে চাই যে সাম্প্রতিক সময়ে গত 2-3 বছরে পশ্চিমবঙ্গের মানে অধিকাংশ চলচ্চিত্র একটু ব্যর্থ হচ্ছে, মানে বক্স অফিসের জায়গা থেকে বা ব্যবসায়িক জায়গা থেকে। তো পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিতে কি এমন পরিবর্তন হলো বা এই ধরনের সিচুয়েশনটা কারণটা যদি আপনি একটু দেখুন, দুটো জিনিস আছে এখানে, 2-3টে জিনিস আছে। একটা হচ্ছে যে 2008-9 সাল থেকে 2015-16 সাল অবধি আমরা যে ধরনের ছবি বানিয়েছি সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছিল। 2015-16 সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি আমার মনে হয় যে মানুষের একটা ফাটিক তৈরি হয় বা সেখান থেকে পশ্চিমবাংলার দর্শক ভীষণভাবে পারিবারিক ছবির দিকে চলে যেতে থাকেন। আমাদের ভুললে চলবে না যে পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যে ছবি গ্রামাঞ্চলে চলেছে বা চলবে এবং অনেক 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 অর্থ উপার্জন করে দেবে প্রযোজককে, সেই রকম ছবির ক্ষেত্রে কিন্তু চিরকালই বাণিজ্যিক ছবির একটা প্রিডমিনেন্স বা প্রাদুর্ভাব ছিল। সেটা আমি যদি 80-90-এর দশকে আমি যদি স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, অনুপ সেনগুপ্ত এদের কথা ভাবি, যে ছবিতে ইনফ্যাক্ট সেরকম অনেক ছবিতে বাংলাদেশ থেকে রাজ্জাক সাহেব গিয়ে অভিনয় করেছেন, আলমগীর সাহেব গিয়ে অভিনয় করেছেন, সেই ছবিগুলিও কিন্তু পারিবারিক ছবি ছিল। পশ্চিমবাংলায় চিরকালই কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে। তো সেই দিকে আবার একটা শিফট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি, হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার, একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি। তো আমার মনে হয় যে এটা একটা ফেজ, যে ফেজটা চলছে এই মুহূর্তে, সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদেরই ইনফ্যাক্ট আর কি। তো একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম 2007-8 থেকে শুরু করে 2014-15 অবধি, সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধাপ্রাপ্ত হয়েছে গত 4-5 বছরে পশ্চিমবাংলায়। এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করার বা রিইনভেন্ট করার, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি। তো সেইটা করার চেষ্টা চরিত্র এই মুহূর্তে আমরা করছি। আর আরেকটা কথা বলবো পশ্চিমবাংলার সিনেমার ক্ষেত্রে, যেটা আপনাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে
পশ্চিমবাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে, এটা মাথায় রাখবেন। শুধু হিন্দি না, দক্ষিণ ভারতের ছবির সঙ্গে। আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো পয়সা নেই। পশ্চিমবাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অনেক অপশন থাকে, তাদের হিন্দি ছবির অপশন থাকে। হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয়, বিশেষ করে বড় তারকাদের ছবি, মানে সারা ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেন যে এক একটা মাল্টিপ্লেক্সের থিয়েটারে সারাদিনে যদি, কথার কথা বলছি, যদি 50টা শো থাকে তার মধ্যে 45টা তাদের দিতে হবে। এবার 45টা তাদের দিলে বাকি অন্য সব ছবির জন্য পড়ে থাকে 5টা ছবি। তার মধ্যে বাংলা ছবি তো, পশ্চিমবাংলার বাংলা ছবি শোয়ের সংখ্যা পায় 1টা বা 2টো। তো অটোমেটিক্যালি পশ্চিমবাংলার মানুষকে বাংলা ছবি থেকে, ওখানকার বাংলা ছবি থেকে অটোমেটিক্যালি তারা বিমুখ হয়ে যাওয়ার একটা, কেন এই এটা একটা আনফেয়ার কম্পিটিশন চলে, একটি অসম প্রতিযোগিতা চলে হিন্দি ছবি বনাম পশ্চিমবাংলার বাংলা ছবি। সেটা নিয়েই আমাদের বেঁচে থাকা। সেটা সত্ত্বেও পশ্চিমবাংলার বাংলা ছবি সার্ভাইভ করে, সেটা কিন্তু কম কথা নয়, এটা মাথায় রাখতে হবে সেটা ভীষণভাবে। কেননা এই বাংলাতে কিন্তু এখনো অবধি হিন্দি বা দক্ষিণ ভারতের ছবির বা এমনকি ইংরেজি ছবিরও সেই প্রেশারটা নেই, এটা সবাই জানি আমরা। তো সেটাও একটা বাস্তবতা যেটাকে আমাদের মাথায় রাখতে হবে। দাদা, যেহেতু অনেকবার বাংলাদেশে এসেছেন, এবং বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ ভক্ত রয়েছে, আপনি যেহেতু অনেকবার আসেন, আমি বলবো যে বাংলাদেশ থেকে আমি যে পরিমাণ শুভেচ্ছা পাই গণমাধ্যমে, সমাজ মাধ্যমে রাদার, সেটা অভূতপূর্ব, সেটা ভাবা যায় না। এবং যে পরিমাণ ভালোবাসা শুভেচ্ছা আসতে থাকে ক্রমাগত বাংলাদেশ থেকে, সেটার জন্যেই হয়তো কিছুটা বাংলাদেশকে আমি আলাদা করে, একটু আগে একজন সাংবাদিক বন্ধু ভাই বলছিলেন যে বাংলাদেশে আবার এলেন না, এরকম একটা কি বললেন, বাংলাদেশের সফর, এবারের সফর, এ যদি অনেস্টলি আমি বলছি, আমার বাংলাদেশে এলে পরে বা ঢাকা এলে পরে আমার আলাদা করে সফর করছি বলে মনে হয় না। তার কারণ সৌভাগ্যক্রমে আমি যে ছবিগুলোও করেছি বাংলাদেশে, সেই ছবিগুলি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা ঢাকাতে স্টুডিওতে গিয়ে শ্যুট করলাম, সেটের মধ্যে চলে গেলাম, ওরকম হয়নি। সেই ছবিগুলি ভুবন মাঝিতেও বলি, ভয়ঙ্কর সুন্দরে বলি, আজব কারখানায় বলি, আমি কিন্তু আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনার, তার সঙ্গে একাত্ম হওয়ার। এবং আজকে আমি একটা জায়গার অধিবাসী মূলত, যে বা বাসিন্দা, যেটি হচ্ছে ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ওয়েরাজ এক মিনিট, আমি একটু কথাটা বলে নিই একটু প্লিজ, থট প্রসেসটা কাটলে একটু অসুবিধা হয়। হ্যাঁ, আমি আজকে যে শহরে মূলত থাকি, আমি 2-3টে শহর মিলিয়ে থাকি, বাট মূলত আমি যে শহরের লোক, সেই শহরটি ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের রাজধানী, তার নাম কলকাতা, কিন্তু একটি অঙ্গরাজ্য। আর আমি যেখানে এখানে বসে আছি, সেই জায়গাটি একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা। এটা ভীষণভাবে আজকের একটা সত্যি, যেটাকে আমরা প্রত্যেকে আমাদের উদযাপন করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমি একজন ব্যক্তি হিসেবে এবং একজন সর্বোপরি বাঙালি হিসেবে, আমি কিন্তু এটা কখনোই আমার ইতিহাস চেতনার থেকে আমাকে এটা জানতেই হবে, একজন শিল্পী হিসেবেও, যে মাত্র 100 বছরেরও কম সময় আগে এটা একটি দেশ ছিল। তো সেই কারণে আমার আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে, এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ, সাংবাদিক, শিল্পীরা, সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন। তার কারণ আমি আমার বাঙালি সত্তাটাকে, আমি আমার বাঙালি পরিচয়টাকে সর্বাগ্রে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি, সেই কারণ। তো সেই জন্যেই আমার বাংলাদেশ থেকে শুভেচ্ছা বা ভালোবাসা পেলে একটা আলাদা ভালো লাগা হয়, এবং সেই জন্যেই বারবার আসা, বা এটাকে ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বা তৃতীয় বাড়ি বা বাসা বলি। প্রথমটা যদি কলকাতা হয়, দ্বিতীয়টা কর্মসূত্রে মুম্বাই, তৃতীয়টি নিঃসন্দেহে ঢাকা। তো সেই কারণে। আর আজকে যে গানটি, একজন সাংবাদিক আমাকে অনুরোধ করলেন একটি গান গাইতে,
আজকে যে ছবির প্রচারের কাজে আমরা এখানে আছি, সেই ছবির প্রেক্ষিতে আমি এই গানটি গাওয়ার চেষ্টা করব। 2 লাইনই গাইবো, তার বেশি আমার জানা নেই গানটি অ্যাকচুয়ালি, তার কারণ আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর ক্ষেত্রেও এই গানটি আমার মনে হয় ইম্পর্টেন্ট। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন সকলে নিজ গুণে। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। ধন্যবাদ সবাইকে। একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি ছোট বিকাশ করেছেন শনিবার বিকেল। এই কথাটা আপনি তো শনিবার না, আমি মিস করিনি। আমি আমার বাংলাদেশে গ্রামীণ প্রান্তিক বাংলাদেশকে চেনার ক্ষেত্রে যে 2টি ছবি সব থেকে বেশি আমায় সাহায্য করেছে সেটা হচ্ছে ভুবন মাঝি এবং আজব কারখানা, তারপরে ভয়ঙ্কর সুন্দর। শনিবার বিকেলের ক্ষেত্রে আমার ওই ছবিটি আমায় সাহায্য করেনি, সেই জন্য ছবিটিকে বাদ রেখেছি। এই ছবিটার পছন্দ করা এই কারণে যে এই ছবিটা বাংলাদেশে মুক্তি পায়নি, তো এই নিয়ে আপনার কোনো আক্ষেপ বা মন্তব্য করতে চান কিনা, যে সেন্সর নীতিমালা নিয়ে ভাবতে পারি কিনা? দেখুন, আমি একটি স্বাধীন রাষ্ট্রের সেন্সর নীতিমালা নিয়ে কথা বলার কেউ নই, আমি এই কথাটা বলবো না। তার কারণ প্রত্যেকটা দেশের তার নিজস্ব নীতিমালা থাকে, আমার এই কথাটা বলা সাজে না, সেই জন্য আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। অফকোর্স আমি একজন শিল্পী হিসেবে নিশ্চয়ই চাইবো যে আমার অভিনীত, আমার পরিচালিত, আমার নির্মিত কোনো ছবি সব থেকে বেশি সংখ্যক মানুষ দেখতে পান। স্পেশালি শনিবার বিকেল আমার মনে হয় খুব একটা ইন্টারেস্টিং একটা ছবি, কেননা খুব কম এরকম ছবি হয় যেটি যারা টেকনিক্যালি, আমি একটু বলি, সেটা হচ্ছে যে মানে প্রযুক্তির দিক থেকে গোটা ছবিটি অলমোস্ট মানে 90% ছবিটি সিঙ্গল শট, মানে একটা শটে শুট করা ছবিটি। এমন নয় কিন্তু 3টে চরিত্র নেই, যারা দেখেছেন ছবিটি জানেন প্রায় 40-45 জন চরিত্র আছে, কিন্তু আমরা প্রায় 13 দিন রিহার্সাল করে তারপর 2 দিন শুট করেছিলাম ছবিটি। তো আমার অভিজ্ঞতায় 2 দিন শুট করার, 2 দিনে একটি শুট সম্পন্ন করার অভিজ্ঞতা তো আমার নেই। তার কারণ হচ্ছে গোটা ছবিটাই তো 1.5 ঘন্টার একটা শট, এখান পুরোটা কোরিওগ্রাফ করে নাটকের মতো করে আমরা জিনিসটা করেছিলাম। তো সেটা অবভিয়াসলি আমি চাইবো একজন শিল্পী হিসেবে আরো মানুষ দেখতে পেলে ভালো লাগতো, কিন্তু এই নীতিমালা নিয়ে কোনো মন্তব্য বা কেন এই ছবি এখানে মুক্তি পায়নি এই মন্তব্যটা করা থেকে আমি বিরত রাখবো নিজেকে, কারণ এই মন্তব্যটা করা আমার সাজে না বলে আমি মনে করি।